এই দরজাটা চাপাই দিত। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে সবাই? হ্যালো, সবাই কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো? স্যার আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা লাস্ট কি এই পলিওলেফিন চ্যাপ্টারটা পড়তেছিলাম নাকি? জি স্যার। এটা কি শেষ হয়েছিল নাকি বাকি আছে? না স্যার, শেষ হয়নি, আমাদের জাস্ট মানে পলিথিন পর্যন্ত হয়েছিল স্যার। আচ্ছা, ইথিলিন, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা স্টার্ট করতে যাচ্ছি লাস্ট ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে। তো লাস্ট উইকে ক্লাসটা হয় নাই, তো তার আগে বেশ 14-15 দিন চলে গেছে, সো একটু রিক্যাপ করে যাচ্ছি যাতে জিনিসটা মনে আসে। তো আমরা বেশ কিছু ফাইবার অলরেডি পড়ে ফেলছি, আর আমরা আরেকটা চ্যাপ্টার যেটা পলিওলেফিন ফাইবার, এটা নিয়ে পড়াশোনা স্টার্ট করছিলাম। তো এইটার দুইটা পার্ট আমরা পড়বো বলেছিলাম, একটা হচ্ছে পলিইথিলিন, একটা হচ্ছে পলিপ্রোপিলিন। অর্থাৎ এই পলিমার গুলো দিয়ে আমরা যে ফাইবার গুলো তৈরি করি, সেই ফাইবার গুলো নিয়ে আমাদের মূলত এই চ্যাপ্টারের পড়াশোনা বা আলোচ্য বিষয়। তো ওলেফিন একটা, সরি, আচ্ছা, তো ওলেফিন একটা গ্রুপ বলেছিলাম, যে গ্রুপের আন্ডারে বেশ কিছু পলিমার আছে, যেমন হচ্ছে ইথিলিন প্রোপিলিন বাদেও বিউটেন, পেন্টিন, মিথাইল বিউটিন বা মিথাইল পেন্টিন, স্টাইরিন, এই ধরনের পলিমার গুলো আমাদের ওলেফিন গ্রুপের আন্ডারে। আর গ্রুপিং করার রিজনটা হচ্ছে বিকজ তারা মোটামুটি মোর অর লেস সিমিলার প্রপার্টি,
সিমিলার প্যারামিটারস, সিমিলার মেকানিক্যাল যে প্রসেসগুলো আছে, ইনস্টলেশন করা, মেশিন তৈরি করা বা ফাইবার বানানোর যে প্রসেসগুলো, এগুলো মোটামুটি আইডেন্টিক্যাল। এই কারণে তাদেরকে একটা গ্রুপের আন্ডারে ফেলা হয়েছে, যাতে করে আমরা একটা ফাইবার সম্পর্কে জানলেই মোটামুটি সব সম্পর্কে আইডিয়া হয়ে যায়। আর সংজ্ঞা তো খুবই সহজ, যে 85% বাই ওয়েট যদি ইথিলিন বা প্রোপিলিন থাকে বা অন্য কোনো ওলেফিন ইউনিট থাকে, তাদেরকে আমরা পলিওলেফিন ফাইবার বলতে পারবো। তো দুইটা মেইন পার্টের ভেতর আমরা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখছিলাম, যে কোনটা কবে আবিষ্কার হয়েছে, তারপর একটা ওভারভিউ ছিল। এরপরে আমরা কিছু কমার্শিয়াল নেম এবং পলি ইথিলিনটা মূলত আমরা দেখছিলাম লাস্ট উইকে। তো পলি ইথিলিন বানানোর প্রসেসটা ছিল খুবই সহজ, জাস্ট পলি অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা মনোমার গুলোকে একটা আরেকটার সাথে অ্যাড করে দিছি, নো বাই প্রোডাক্ট বা অন্য কোনো বাই প্রোডাক্ট বের হয় নাই। আর মনোমার সিনথেসিসেরও দরকার হয় না, কারণ হচ্ছে এটা আমরা ডিরেক্ট পেট্রোলিয়াম থেকে পাই, যেটা মাটির নিচ থেকে সংগ্রহ করা হয়, ওইটাকে সিনথেসিস করলেই ইথিলিন প্রোপিলিন এগুলো পাওয়া যায়। সো আলাদাভাবে বানানোর কোনো প্রয়োজন হয় না। আর ডেনসিটির উপরে ডিপেন্ড করে আমরা একে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা লো ডেনসিটি, একটা হাই ডেনসিটি, যেটা ডিপেন্ড করে হচ্ছে ব্রাঞ্চিং এর উপর। অর্থাৎ একটা পলিমার কতটা রিঅ্যাক্টিভ এনভায়রনমেন্টে তাদেরকে আমরা তৈরি করছি, সেটার উপরে ডিপেন্ড করে ব্রাঞ্চিং এর ইন্টেন্সিটির ডিফারেন্স হয়, অর্থাৎ ব্রাঞ্চিং বেশি হবে না কম হবে সেটা হয়। এবং ব্রাঞ্চিং কম বেশির উপরে ডিপেন্ড করে আমাদের ডেনসিটিটাও কম বেশি হয়। সো স্যার হ্যাঁ, এই জিনিসটা একটু যদি মানে ডিটেইলসে রিপিট করতেন, মানে ডেনসিটির উপর ডিপেন্ড করে প্রপার্টিজ গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা যদি একবার রিপিট করতেন আচ্ছা ভালো হবে স্যার আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করতেছি, একটা মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে মূলত হচ্ছে আমাদের এই জিনিসগুলো ডিপেন্ড করে হচ্ছে ব্রাঞ্চিং এর উপর। গত ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম বা যেটা বলছিলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ ব্রাঞ্চিং, আসলে ব্রাঞ্চিং জিনিসটা কি। ব্রাঞ্চিং জিনিসটা হচ্ছে যখন আমরা একটা পলিমারের চেইন নিয়ে চিন্তা করব, সাপোজ একটা কার্বনের পলিমারিক চেইন আছে আমার হাতে, এখন এইটার সাথে নরমালি তো হাইড্রোজেন লাগানো থাকে, যে কয়টা খালি হাত থাকে সে কয়টা হাইড্রোজেন লাগানো থাকে, রাইট? তো এইটার আশেপাশে হাইড্রোজেন বাদে অন্য কোনো কিছু লাগানো আছে কিনা বা অন্য কারোর সাথে কি সে বিক্রিয়া করছে কিনা। সাপোজ এই কার্বনটা যদি আরেকটা কার্বনকে ধরে, মানে হাইড্রোজেনকে বাদ দিয়ে, তাইলে দেখা যাবে কি এইখানে একটা ব্রাঞ্চিং এর সৃষ্টি হবে। অর্থাৎ আমরা পলিমার চেইনটাকে যদি এইভাবে আঁকি জাস্ট লম্বা একটা দাগের মাধ্যমে, তাইলে দেখা যাবে যে এই পাশে একটা কার্বন আছে, সো এখানে একটা ব্রাঞ্চিং হয়ে গেছে। আর যেগুলাতে কার্বন নাই বা অন্য কোনো বড় ধরনের কোনো মৌল বা যৌগের সাথে বিক্রিয়া করা না, সেগুলাতে কোনো ব্রাঞ্চিং নেই, সেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার পলিমার চেইন। আর যেটাতে এই ধরনের ব্রাঞ্চিং সৃষ্টি হবে সেটাকে বলি আমরা ব্রাঞ্চিং বা ব্রাঞ্চড পলিমার চেইন। এখন দুইটার মধ্যে পার্থক্য কোথায়? সাপোজ আমরা একটা ফাইবার বানাচ্ছি, ফাইবারটাকে খুব মানে মাইক্রোস্কোপিক ভিউতে দেখতেছি, এজন্য এরকম মোটা লাগতেছে। তো এই ফাইবারের ভেতর সাপোজ আমাদের শুধু লিনিয়ার পলিমার চেইন গুলো আছে, মানে হচ্ছে কোনো ব্রাঞ্চিং নেই। তো লিনিয়ার পলিমার চেইন এরকম আমরা বোঝানোর স্বার্থে দিলাম। সিমিলার আরেকটা ফাইবার যেটার মধ্যে ব্রাঞ্চড পলিমার চেইন আছে। তো ব্রাঞ্চড থাকা মানে হচ্ছে তোমার দুই পাশে কিছু না কিছু যুক্ত থাকবে। যেহেতু আমরা কার্বনের চেইনটাকে এরকম লম্বা লম্বা দাগ দিয়ে বোঝাই, তো এইটার সাথে যখন একটা কার্বন লাগবে এই পজিশনে, তখন এরকম একটা লম্বা দাগ দিব। সিমিলারলি আরেকটা আমরা ব্রাঞ্চড চেইন দিলাম, এখন যেহেতু আমাদের লিনিয়ার চেইনগুলোর পাশে কিছু জায়গা আমাদের এই ব্রাঞ্চগুলো দখল করে নিচ্ছে, সো এর পাশের যে পলিমার চেইনটা আছে সেইটাকে সে কিন্তু একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। এখন এইটাকে যদি আমরা বলি 1 নাম্বার রিপ্রেজেন্টেশন, এটাকে যদি বলি আমরা 2 নাম্বার রিপ্রেজেন্টেশন, তাহলে কোনটা ডেনসিটি বেশি হবে তোমাদের মতে? স্যার 1 নাম্বার। 1 নাম্বারটার ডেনসিটি বেশি হবে। তো
এইটার রিজনটা হচ্ছে তুমি যখন কোনো লিনিয়ার বা মানে যার ব্রাঞ্চিং নাই এরকম কোনো কিছু যখন কোনো একটা কন্টেইনারে রাখবা সেটাকে দেখবা যে খুব সুন্দরভাবে সাজায় রাখা যায় বা সেটা মানে প্যাকিং ডেনসিটিটা বেশি হয় অনেক, অর্থাৎ অনেক জিনিস একবারে ঢুকায় রাখতে পারবা কোনো কিছু গুছায় রাখলে। আর যেখানে তোমার এরকম ব্রাঞ্চিং থাকবে সেখানে তোমার এরকম বেশি পরিমাণে পলিমার চেইন তুমি দিতে পারবে না, বিকজ অফ এই ব্রাঞ্চিং গুলো অনেকটা জায়গা খেয়ে ফেলবে, জায়গা নিয়ে নিবে। ওকে, তো এইটা আমরা মোটামুটি ক্লিয়ার যে লিনিয়ার হইলে আমাদের হাই ডেনসিটি পলিইথিলিন তৈরি হবে, আর ব্রাঞ্চড হইলে সেটা লো ডেনসিটি পলিইথিলিন তৈরি হবে। এইটুক তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এইটা এখন আমরা যখন বানাবো তখন হচ্ছে কিভাবে এটাকে লো ডেনসিটি হাই ডেনসিটি বানাবো বা ব্রাঞ্চিং কম বেশি করব কিভাবে, সেইটা হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে দেখাইছি যে পলিমারাইজেশনের সময়, অর্থাৎ মনোমারটা তো আমরা ইথিলিন নরমালি পেট্রোলিয়াম থেকে পেলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইটাকে যখন আমরা পলিমারাইজড করব, অর্থাৎ একটা ইথিলিন যখন আরেকটা ইথিলিনের সাথে জোড়া লাগায় লাগায় এরকম পলিমারের চেইন বানাবো, তখন হচ্ছে আমাদের কন্ডিশনটাকে কন্ট্রোল করতে হবে। একটা প্রসেস হচ্ছে আমরা হাই টেম্পারেচার হাই প্রেসারে করতে পারি, আর একটা হচ্ছে লো টেম্পারেচার লো প্রেসারে করতে পারি। তো হাই টেম্পারেচার হাই প্রেসারে করলে যেটা হয় আমরা জানি যে হাই টেম্পারেচার হাই প্রেসার মানে কি, আমি বেশি এনার্জি দিচ্ছি, তাই না? আমরা আমাদের যে পলিমারের চেইনটা আছে বা মনোমার গুলো আছে, যে কার্বন গুলো আছে, তারা কিন্তু বেশি এনার্জি নিচ্ছে কার কাছ থেকে? এই যে হাই টেম্পারেচার হাই প্রেসার হওয়ার ফলে। তো যে কার্বনটা বেশি এনার্জি পাবে তার তো রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে, তাই না? তার রিঅ্যাকশন করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো রিঅ্যাক্টিভিটি বেড়ে যাওয়া মানে সে হচ্ছে আশেপাশে, তার আশেপাশে যেসব বড় বড় মৌল বা যৌগ, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অনেক কিছুই তো আছে পরিবেশে, তাই না? সো সে তাদেরকে খুব সহজেই ধরে ফেলতে পারবে। সাপোজ আমাদের এটা হচ্ছে মেইন কার্বনের চেইন, এইখানে আমার হাই টেম্পারেচার হাই প্রেসারে আমি প্রডিউস করতেছি বা পলিমারাইজ করতেছি। সো এইখানে আমার এই কার্বনটার রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, তাইলে সে যে শুধুমাত্র এই দিকেই চেইন তৈরি করবে এরকম কোনো রিজন নাই, সে এই দিকেও কিন্তু চেইন তৈরি করতে পারে। এই দিকে একটা চেইন তৈরি করা মানে কি, এখানে একটা ব্রাঞ্চিং তার তৈরি হয়ে গেল। এই কার্বনটা ধরো এই দিকে চেইন তৈরি করতেছে, সো এই দিকে তার ব্রাঞ্চিং বেশি হয়ে গেল। তো এগুলো হচ্ছে এক একটা ব্রাঞ্চিং। তো এইটা হচ্ছে কি কারণে, এই হাই টেম্পারেচার হাই প্রেসারে সে যে বেশি এনার্জি অ্যাবজর্ব করতেছে সেই কারণে উত্তেজিত হয়ে যাচ্ছে, বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে সেই কারণে, কম্পেয়ারিং টু লো টেম্পারেচার লো প্রেসার। তাইলে এখন আমাকে বলো যে হাই টেম্পারেচার হাই প্রেসারে কি ব্রাঞ্চিং বেশি হবে না লো টেম্পারেচার লো প্রেসারে ব্রাঞ্চিং বেশি হবে? স্যার হাই টেম্পারেচার হাই প্রেসারের ব্রাঞ্চিং বেশি হবে স্যার। আচ্ছা, হাই টেম্পারেচার হাই প্রেসারে ব্রাঞ্চিং বেশি হলো, তাহলে ব্রাঞ্চিং বেশি হওয়া মানে কি, লো ডেনসিটি না হাই ডেনসিটি? স্যার লো ডেনসিটি স্যার। লো ডেনসিটি। তাইলে আমরা পলিমারাইজেশনের সময় এই পরিবেশটাকে কন্ট্রোল করার মাধ্যমে ব্রাঞ্চিং কন্ট্রোল করতে পারবো এবং তার সাথে সাথে ডেনসিটিটাকেও কন্ট্রোল করতে পারবো। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরের স্লাইডটাতে আমরা দুইটার মধ্যে পার্থক্য দেখাইছিলাম। ওইখানে যা যা বলছি মোটামুটি পার্থক্য আকারে প্যারামিটার প্লাস টেম্পারেচার, মলিকুলার ওয়েট, ক্রিস্টালাইনিটি, এই সবই পার্থক্যের মধ্যে দেওয়া আছে। সো এটা একটু নিজেরা দেখে নিও। স্পিনিংটা হয় মেল্ট স্পিনিং এর মাধ্যমে, একটা লো ডেনসিটি একটা হাই ডেনসিটি। জাস্ট আমাদের চেঞ্জ প্যারামিটার যেগুলো চেঞ্জ হয় সেটা হচ্ছে আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি, আর হচ্ছে কতটুকু প্রেসার দিচ্ছি, আর ড্রয়িং করার সময় একে কত টাইমস টেনে লম্বা করতেছি, এই জিনিসগুলো জাস্ট আমরা চেঞ্জ করে করে ফাইবারের প্রপার্টিকে চেঞ্জ করতে পারি খুব সহজেই। এখানে কিছু জেনারেল প্যারামিটার গুলো দেওয়া আছে। এরপরে আমরা কিছু মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছিলাম, অর্থাৎ এখানে আমরা ফার্স্ট চিত্রটাতে ব্রাঞ্চিং এর যে ইফেক্ট ইমপ্যাক্ট সেটা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে ব্রাঞ্চিং থাকার ফলে আমাদের লো ডেনসিটি পলিমার তৈরি হয়েছে। এটা হচ্ছে হাই ডেনসিটি পলিমার, কোনো ব্রাঞ্চিং নাই, সোজা লিনিয়ার সবই দেখতে পাচ্ছ তোমরা। আর
মাঝখানে মাঝামাঝি একটা স্টেট আছে যেটাকে বলে হচ্ছে লিনিয়ার লো ডেনসিটি পলিইথিলিন, সেটা হচ্ছে মিড একটা স্টেজ, খুব বেশি ব্রাঞ্চিং নাই, খুব কম ব্রাঞ্চিং নাই। আর এই পাশে আমরা কিছু চিত্র দেখছিলাম যে তোমার হাই ডেনসিটি এবং লো ডেনসিটির মধ্যে যে স্ট্রেস স্ট্রেইন কার্ভের একটা পার্থক্য, এইটার থেকে আমরা অনেক কিছু ব্যাখ্যা করছিলাম লাস্ট ক্লাসে, যে লো ওরিয়েন্টেশনে আমাদের ইলংগেশন অনেক বেশি হয়, ওরিয়েন্টেশন বা ক্রিস্টালাইনিটি যত বাড়তে থাকে ইলংগেশনের পরিমাণ তত কমতে থাকে, আর স্ট্রেংথের পরিমাণ তত বেশি হতে থাকে, তাই না? এটা আমরা মোটামুটি ব্যাখ্যা করছিলাম। সো সিমিলারলি এটার ক্ষেত্রেও এরপর ফিজিক্যাল, কেমিক্যাল এবং থার্মাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখছিলাম, এগুলা নরমাল কথাবার্তা ছিল, কিছু ইউজ দেখছিলাম। এই ছিল আমাদের লাস্ট ক্লাসের মোটামুটি রিক্যাপ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পলিপ্রোপিলিন ফাইবারটাকে নিয়ে। ইথিলিনটা আমরা মোটামুটি দেখছি, এখন হচ্ছে প্রোপিলিনের পালা। তো ইথিলিন প্রোপিলিনের মধ্যে পার্থক্য হচ্ছে র মেটেরিয়ালে, ওইটাতে আমরা ইথিলিন ইউজ করছি, এটাতে আমরা প্রোপিলিন ইউজ করব। সো প্রোপিলিনের কেমিক্যাল ফর্মুলা আমরা সবাই জানি, এটা মনে করে দেওয়ার কোনো দরকার নেই। 3টা কার্বনের যে পলিমার চেইন, সেটাই হচ্ছে প্রোপিলিন। তো প্রোপিলিন ফাইবার আমরা তাদেরকেই বলতে পারবো যাদের মধ্যে অ্যাটলিস্ট 85% প্রোপিলিন বাই ওয়েট আছে, এটা নরমাল সংজ্ঞা। আর প্রোপিলিনটাও আমরা পেট্রোলিয়াম থেকে পাই, এটাকেও আমাদের আলাদা কোনো বানায় নেওয়ার কোনো ঝামেলা নেই, এটাকেও প্রোপিলিনের পেট্রোলিয়ামের সিনথেসিসের মাধ্যমে প্রোপিলিনটাকেও আমরা পাই। আচ্ছা, তো এটা নিয়ে হালকা একটু বলে রাখা দরকার, যেহেতু আমরা বারবার বলতেছি, যদিও পেট্রোলিয়াম সিনথেসিস এটা আমাদের বিষয় না, এটা হচ্ছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং যারা পড়ে বা তাদের হচ্ছে এটা কনসার্নিং ফিল্ড। বাট পেট্রোলিয়ামটাকে যখন আমরা মাটির নিচ থেকে সংগ্রহ করি, এটা দেখতে অনেকটা তোমার তেলের মতো, মোটামুটি তেলই বলা যায়, খনিজ তেল, মিনারেল অয়েল বা ক্রুড অয়েল যেটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে ক্রুড অয়েল। তো এইটা হচ্ছে তোমার মিডল ইস্টে বা এই জায়গাগুলোতে খুব বেশি হয়, আমেরিকার কিছু রিজিয়ন আছে, তাছাড়া মিডল ইস্টে সবচেয়ে বেশি তেল পাওয়া যায়। তো এই তেলগুলো যখন এক্সট্রাক্ট করা হয় মাটির নিচ থেকে, যখন তুলে আনা হয়, তখন হচ্ছে এদের মধ্যে আসলে অনেক কিছু থাকে, ইথিলিন বলো, প্রোপিলিন বলো, অনেক ধরনের জৈব যৌগ এর মধ্যে থাকে। আর টেম্পারেচার বা থার্মাল সিনথেসিসের মাধ্যমে এদেরকে পৃথক করা হয়। অনেকটা তোমার যে যখন কোনো একটা সলিউশন, কোনো একটা মিশ্রণ থেকে যখন আমরা পার্টিকেল গুলাকে আলাদা করি, যেমন চিনি আর পানির মিশ্রণ থেকে যদি আমরা চিনি এবং পানিকে আলাদা করতে যাই, তাহলে আমরা কি করি, এটাকে বয়লিং করি অথবা ঘনীভবন করি, তাই না? বয়লিং করলে দেখা যায় যে 100 ডিগ্রিতে পানিগুলো তোমার বাষ্প আকারে বের হয়ে যায়, খালি চিনি পড়ে থাকে। তো এইটা অনেকটা এরকম, যে থার্মাল সিনথেসিস যেটাকে বলে, যে এক এক টেম্পারেচারে আমরা এক একটা জৈব যৌগকে আলাদা করে ফেলতে পারি। সো সাপোজ আমরা 150 ডিগ্রি দিলাম, সেখানে আমরা ইথিলিনটাকে পেয়ে গেলাম, প্রোপিলিন সহ আর বাকি যা যা আছে সব থেকে গেল। আবার 200 ডিগ্রিতে দিলাম, তখন আমরা প্রোপিলিনটাকে আলাদা করলাম, এরকম আর কি। তো এখন ঘটনা হচ্ছে, আমরা যদি এটা দিয়ে একটা ফাইবার বানাইতে চাই, তাহলে আমাদের একটা পলিমারিক চেইন বানাইতে হবে, স্বাভাবিক। তো পলিমার চেইনটা হবে কার্বনের চেইন, কারণ এখানে এটাও একটা কার্বনের যৌগ, অর্গানিক যৌগ, জৈব যৌগ। তো এখানে আমাদের কার্বনের সাথে 3টা কার্বন মিলে হচ্ছে আমাদের এক একটা মনোমারিক ইউনিট, রাইট? এই যে আমাদের লাস্ট কার্বনটা, এটা কিন্তু আমাদের এই কার্বনের সাথে লাগানো, নট অ্যাজ এ লাইন, অ্যাজ এ তো যখন আমাদের এক একটা মনোমারিক ইউনিট পরস্পরের সাথে লাগে, তখন এই কার্বন যেটা আছে, এইটা হচ্ছে এরকম সোজাসুজি আর থাকে না, এইটা হচ্ছে কার্বনের আরেকটা সাইডে চলে যায়, যাতে এই কার্বনটা আরেকজনের সাথে বন্ডিং করতে পারে। তো এইভাবেই মূলত আমাদের চেইনটা লম্বা ভাবে তৈরি হইতে থাকে। তো এই এক একটা হচ্ছে এক একটা প্রোপিলিন মনোমারিক ইউনিট। তো এখন আমরা এই যে অ্যারেঞ্জমেন্ট বা স্ট্রাকচার, মানে কার্বনটা এই দিকে আছে নাকি উপরে থাকবে, এই কার্বনটা কোন দিকে থাকবে, এইটা উপরে থাকবে, এর উপরে ডিপেন্ড করে প্রোপিলিনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এটা কার উপরে ডিপেন্ড করে, যে ব্যাকবোন চেইন কার্বনের অ্যাটমগুলোর
কি অ্যারেঞ্জমেন্ট বা তার যে স্ট্রাকচারাল মানে স্ট্রাকচারাল যে অ্যারেঞ্জমেন্ট সেটার উপরে ডিপেন্ড করে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলি আইসোট্যাকটিক, একটা সিঙ্গিওট্যাকটিক, একটা হচ্ছে অ্যাট্যাকটিক। তো এই জিনিসগুলো আসলে কি এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তার আগে আমাদের বুঝতে হবে যে এই অ্যারেঞ্জমেন্টটা আসলে কয়টা ভাবে থাকতে পারে। সাপোজ আমি একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দেখাচ্ছি, CH2 CH CH3, এটা একটা প্রোপিলিনের ইউনিট। এই ইউনিটটাই যদি বারবার রিপিট হয়, CH2 CH CH3, এইটাই ধরো বারবার রিপিট হচ্ছে ডট ডট ডট, এইটা হচ্ছে আমাদের একটা পসিবিলিটি, এরকম একটা কিছু হইতে পারে, তাই না? সেকেন্ড পসিবিলিটিটা কি? আচ্ছা, আর এই পসিবিলিটিটার আরেকটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে এই CH3টা উপরের দিকেও থাকতে পারে, তাই না? এখানেও থাকতে পারে, এইটা এখানেও থাকতে পারে। সো আমরা বলতেছি এইটার নাম হচ্ছে আইসোট্যাকটিক। তাহলে আইসোট্যাকটিক সেই পলিমার চেইনগুলো যাদের শুধুমাত্র একই দিকে এই মিথাইল গ্রুপগুলো আছে, আইদার নিচের দিকে আর উপরের দিকে, বাট একই দিকে থাকবে, নট দুই দিকে। তো দুই দিকে যেটা থাকবে সেটা আমরা একটু দেখি। CH2 CH, এটার ধরলাম নিচে আছে CH3, আমরা আরেকটা চেইন বানাইলাম CH2 CH, এইটার ধরলাম আবার উপরের দিকে আছে, এইটা আরেকটা ভেরিয়েশন হইতে পারে, তাই না? আবার CH2 CH, এটার আবার ধরলাম নিচে আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা অল্টারনেট করে আছে, অর্থাৎ প্রথমটাই নিচে, সেকেন্ডটাই উপরে, থার্ডটাই নিচে, আবার ফোর্থটাই উপরে, এরকম অল্টারনেট করে আছে। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা বলি হচ্ছে সিম্বিওটেকটিক। আরেকটা অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে যেটা হচ্ছে র্যান্ডম, কোনো অর্ডার নেই, অর্থাৎ এখানে আমি জাস্ট সি দিয়ে যাচ্ছি যেহেতু লিখতে সময় লাগে অনেক। সাপোজ একটার নিচে আছে, সেকেন্ডটারও নিচে আছে, থার্ডটার উপরে চলে গেছে, আবার ফোর্থটার নিচে চলে আসছে, এরকম। মানে কোনো অ্যারেঞ্জমেন্টের কোনো অর্ডার নেই, অর্ডারলেস অ্যারেঞ্জমেন্ট, মানে হচ্ছে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড অ্যারেঞ্জমেন্ট। এদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাট্যাকটিক। তাহলে কার্বন চেইন গুলোর মধ্যে তার ব্যাকবোন যে চেইন আছে সেই চেইন গুলো কিভাবে অ্যারেঞ্জড আছে সেইটার উপরে ডিপেন্ড করে আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, এবং এই ভাগগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তিনটা নামকরণ করছি আমরা, একটা হচ্ছে আইসোট্যাকটিক, একটা সিম্বিওট্যাকটিক, একটা হচ্ছে অ্যাট্যাকটিক। অর্থাৎ আইসোট্যাকটিকে সব মিথাইল গ্রুপগুলো সেম সাইডে থাকবে, সিম্বিওট্যাকটিকে কি অল্টারনেট সাইডে থাকবে, আর অ্যাট্যাকটিকে হচ্ছে র্যান্ডম ফ্যাশনে ডিস্ট্রিবিউট করা থাকবে, কোনো সাইডে, মানে কোনো তুমি শিওরলি বলতে পারবে না যে কোনটার পরে কোনটা থাকবে। তো এইটা হচ্ছে আমাদের তিনটা ক্লাসিফিকেশন। এখন এই তিনটার ভেতরে শুধুমাত্র এই প্রথম যেটা আছে এইটা হচ্ছে সুইটেবল ফর কনভার্টিং ইনটু ফাইবার উইথ মেল্টিং পয়েন্ট 162 to 176 ডিগ্রি সেলসিয়াস। মানে হচ্ছে তিন ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা পাইছি ঠিকই, বাট অনলি দ্য ফার্স্ট ওয়ান ইজ সুইটেবল টু বি কনভার্টেড ইনটু ফাইবার বা ফিলামেন্ট। তো এইটার কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এইটার কারণটা আমরা ব্যাখ্যা করতে পারি ফার্স্ট অফ অল মেল্টিং পয়েন্ট দিয়ে। অর্থাৎ এরকম যে চেইনগুলো আছে এইটার মেল্টিং পয়েন্ট বা এক সাইডে যখন থাকবে এইটার মেল্টিং পয়েন্ট মোটামুটি মানে স্বাভাবিক আছে, যেমন আমরা দেখলাম 160 থেকে 170 এর ভেতরে। তো সাপোজ এইখানে আমরা আরেকটা চেইন আনলাম যেটা এরকম ভাবে লেগে আছে, তো এইটার মেল্টিং পয়েন্ট ওকে, প্লাস হচ্ছে এইটার স্ট্রেস স্ট্রেইন কার্ভ যখন আমরা দেখবো এটা মোটামুটি স্টেবল, অর্থাৎ
আমরা যদি তোমার 700 বা 600 400 500 টাইম পর্যন্ত লম্বা করি এটাকে, অর্থাৎ 5 গুণ 6 গুণ 7 গুণ এরকম যদি লম্বা করি, তাইলে এটা মোটামুটি স্টেবল একটা ফরমেশন দেখায়, অর্থাৎ 3 গ্রাম 4 গ্রাম পর্যন্ত লোড সে নিতে পারে, সমস্যা নেই। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা যখন একটা অল্টারনেটিং সিস্টেম নিয়ে আসব, এইটার ক্ষেত্রে যে সমস্যাটা হবে, এটার মেল্টিং পয়েন্টটা অনেক বেড়ে যাবে। কজ আমরা দেখতে পাচ্ছি যে এইটা যতটুকু ডেনসিটিতে তোমার অ্যারেঞ্জ অবস্থায় থাকবে, এইটা তার থেকে অনেক বেশি ডেন্সলি অ্যারেঞ্জ থাকতে পারে, অথবা অনেক কম অ্যারেঞ্জ থাকতে পারে। ডেন্সলি অ্যারেঞ্জ কিভাবে? ডেন্সলি অ্যারেঞ্জ থাকার রিজনটা যখন হচ্ছে এরকম অল্টারনেট করে একটা আরেকটার সাথে তোমার বসে যাবে খাপে খাপে, আর যখন তোমার এইরকম থাকবে, মানে প্রতিটা এই যে মিথাইল গ্রুপগুলো যখন মুখোমুখি এসে বসবে, তখন ইন্টারলক স্ট্রাকচার, তখন হচ্ছে তোমার এইগুলা আরো বেশি দূরে সরে যাবে। তো দূরে সরে গেলে কি হবে, এখানে বিশাল বিশাল ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে এবং এইগুলা তোমার ডেনসিটিকে অনেক কমায় দিবে। সো এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল, আইদার অনেক বেশি ডেন্স হয়ে যেতে পারে, অনেক কম ডেন্স হয়ে যেতে পারে। তো আমরা যখন একটা সুতা বানাবো, দেখা গেল যে এটার এক জায়গায় খুব বেশি ডেন্স হয়ে গেছে, এক জায়গায় খুব কম ডেন্স হয়ে গেছে, তাইলে কি দেখা যাবে, এক জায়গায় স্ট্রেংথ অনেক কম, আরেক জায়গায় স্ট্রেংথ অনেক বেশি, এক জায়গায় ডাই অ্যাবজর্বেন্সি বেশি, এক জায়গায় ডাই অ্যাবজর্বেন্সি কম, মানে হচ্ছে একটা ভেরিয়েশন চলে আসবে সেম জিনিসের মধ্যে। সো এটা একটা অসুবিধা। আর এটার স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখলেও আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে মাত্র 2 গ্রাম পর্যন্ত লোড নিতে পারতেছে, যেখানে এইটা হচ্ছে আরো বেশি 4 গ্রামের কাছাকাছি চলে যাচ্ছে। সো এটার স্ট্রেংথও নট আপ টু দা মার্ক। তো এই অসুবিধাগুলো থাকার কারণে আসলে সিম্বিওটেকটিক পলিমারগুলোকে ইউজ করা হয় না। থার্ডটা যেটা র্যান্ডম, যেটা এটাতে তো আরো অসুবিধা। এইটার অসুবিধা হচ্ছে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, সো কোথাও তোমার এরকম ফাঁকা হইতে পারে, কোথাও এরকম ঘন হয়ে যেতে পারে, আবার এখানে ফাঁকা এখানে ঘন, মানে কোনো হচ্ছে নেই, ইউনিফর্মিটি নেই। মানে ইউনিফর্মিটি না থাকার কারণে তাদের মেল্টিং পয়েন্ট ওঠানামা করবে, প্লাস হচ্ছে তোমার এই ইয়াটাও ভালো না, কি বলে, স্ট্রেস স্ট্রেইন কার্ভটাও খুব বেশি না, মাত্র 0.1, মানে একেবারে নাই বললেই চলে। স্ট্রেংথ একদমই ভালো হয় না। সো দ্যাটস ওয়াই দিস ইজ নট সুইটেবল টু বি কনভার্টেড ইনটু এ টেক্সটাইল ফাইবার। তো এখানে কারো কোশ্চেন আছে? বোঝা গেছে মোটামুটি? জি স্যার। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে মেকানিক্যাল প্রপার্টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে যেহেতু তুমি ফাইবার দিয়ে একটা মানে লং লাস্টিং জিনিস তৈরি করবা, সেটা হইতে পারে তোমার টি শার্ট, সেটা হইতে পারে শার্ট, সেটা হইতে পারে কোনো বস্তা, সেটা হইতে পারে কোনো কাভারিং, বেডশিট, এনিথিং, বাট এটাকে কিন্তু লাস্টিং করতে হবে। তো স্ট্রেংথ বা মেকানিক্যাল প্রপার্টি গুলো অনেক ইম্পর্টেন্ট এই জন্য। আচ্ছা, তো এইখানে আমরা আরেকটা কথা বলছি যে প্রথম দুইটা যেটা আইসোটেকটিক এবং সিম্বিওটেকটিক, এই দুইটাতে ক্রিস্টালাইনিটির পরিমাণ মোটামুটি ভালো, আর লাস্টের যেটা এটা হচ্ছে অ্যামরফাসনেস বেশি থাকে, সো দ্যাটস ওয়াই এটার স্ট্রেংথ অনেক কম। আর ক্রিস্টালাইন হওয়ার কারণে এদের স্ট্রেংথ মোটামুটি ভালো, বাট সিম্বিওটেকটিকটা একটু আনইউজুয়াল বিহেভিয়ার দেখায়, এই কারণে সেটা হচ্ছে মানে সরাসরি ট্রাস্টেবল না। যে তুমি একটা টি শার্ট বানাইলা, তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবা না যে এটা খুব ভালো লাস্টিং করবে বা এই জায়গাতে তোমার মানে ডাইং এর কোনো সমস্যা হবে না, এগুলা জাস্ট আনপ্রেডিক্টেবল। আচ্ছা, তো পলিপ্রোপিলিনের ম্যানুফ্যাকচারিং এর স্টেপগুলো যদি আমরা এখন একটু দেখি। ফার্স্ট অফ অল মনোমারটা আমরা সরাসরি পেট্রোলিয়াম থেকে পাই, অলরেডি বলছি। সো এইটার তোমার কোয়ান্টিটিও আনলিমিটেড, কারণ যতদিন পর্যন্ত পেট্রোলিয়াম মাটির নিচে পাওয়া যাবে ততদিন পর্যন্ত এটাও পাইতে সমস্যা হবে না। এরপরে পলিমারাইজেশনটা তোমার নরমালি একটা ক্যাটালিস্টের উপস্থিতিতে সম্পন্ন করা হয় এবং এটা 10 অ্যাটমসফিয়ার প্রেসার 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করলে আমরা ইয়াটা পাই, যে আইসোটেকটিক যে পলিমারটা সেটা পাই। তো এইটার জন্য আরো কিছু কন্ডিশন অ্যাপ্লাইড, মানে এই কন্ডিশনগুলো ফলো করলে আমরা একটু ভালো পলিমার পাইতে পারি। সেগুলো হচ্ছে কি, ফার্স্ট অফ অল পলিমারের মনোমারগুলো যখন অ্যারেঞ্জড হবে তখন খেয়াল রাখতে হবে এটা যেন হেড টু টেইল
অথবা টেইল টু হেড এরকম অ্যারেঞ্জমেন্ট হয় রাদার দেন হেড টু হেড এবং টেল টু টেল। তো এইটা আসলে কি, আমরা যখন একটা পলিমারের মনোমারকে এরকম ভাবে আঁকাইতেছি বা দেখতেছি, এইটাকে যদি আমরা মার্কিং করি যে এই পাশটাকে আমরা হেড বলবো, এই পাশটাকে আমরা টেইল বলবো, তাইলে যখন আমাদের পলিমার চেইনটা গঠিত হবে তখন খেয়াল রাখতে হবে যাতে সবসময় হেড টু টেইল অথবা টেইল টু হেড এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হয়। অর্থাৎ এইটাকে যদি আমি হেড বলি, এইটাকে যদি আমি টেইল বলি, এইটা হচ্ছে আবার হেড, এইটা হচ্ছে আবার টেইল, অর্থাৎ অল্টারনেট করে যেন থাকে। সো এইটাকে আমরা বলতে পারি কি হেড টু টেইল অ্যারেঞ্জমেন্ট বা টেইল টু হেড অ্যারেঞ্জমেন্ট, একই কথা। আর অন দি আদার হ্যান্ড যদি টেইল টু টেইল অথবা হেড টু হেড অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের হেড, এটা হচ্ছে টেইল, এইখানে আবার টেইল চলে আসছে, এখানে আবার হেড চলে আসছে। এরকম ম্যানেজমেন্ট হওয়ার অসুবিধা হচ্ছে ইউনিফর্মিটিটা কমে যায়। এই যে এখানে দেখো দুইটা মিথাইল গ্রুপ একসাথে আছে, আবার এখানে অনেকটা ফাঁকা, আবার এখানে একসাথে আছে, আবার এখানে ফাঁকা। হোয়ারএস এইখানে কিন্তু একদম ইউনিফর্ম, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব পরপরই একটা করে মিথাইল গ্রুপ আছে। সো ফাঁকা জায়গার পরিমাণ সব জায়গায় সমান। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ফাঁকা জায়গা একদমই নাই, এখানে ফাঁকা জায়গা অনেক বেশি। সো এই জিনিসগুলো আমাদের ফাইবারের প্রপার্টিকে ইমপ্যাক্ট করে। সো আমাদের সেটা খেয়াল রাখতে হবে যাতে সবসময় হেড টু টেইল অ্যারেঞ্জমেন্ট বা টেইল টু হেড অ্যারেঞ্জমেন্টটা মেনটেন করা যায় উইদাউট ব্রাঞ্চিং। ব্রাঞ্চিংটা যত কম হয় তত আমাদের জন্য ভালো, কারণ ব্রাঞ্চিং বেশি হইলে আমরা দেখতে পাই যে এটা একটা ঝামেলাপূর্ণ জিনিস। সো লো ডেনসিটির হয়, স্ট্রেংথ কমে যায়, ক্রিস্টালাইনিটি কমে যায়। সো ব্রাঞ্চিং যত কম হয় তত ভালো। In such a way that polymer configure themselves in an ordered arrangement. এইখানে যেটা বলছি মোটামুটি এই কথাটাই, যে পলিমারের অ্যারেঞ্জমেন্টটা যেন একটু অর্ডার্ড হয়, অর্ডার্ড ফ্যাশনে, তাহলে আমাদের জন্য বেটার। তো এটা বোঝা গেছে আশা করি নাকি? আচ্ছা, তো এরপরের প্রসেসটা হচ্ছে স্পিনিং। স্পিনিংটা এখানেও আমরা মেল্ট স্পিনিং এর মাধ্যমে করে থাকি। তো দুই ধরনের ফরমেশন পাইতে পারি, একটা ফিলামেন্ট, একটা স্ট্যাপল। কারো কি মনে আছে যে মানে ফিলামেন্ট আর স্ট্যাপলের মধ্যে পার্থক্য কি? ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ছিলাম, একটু দেখি রিক্যাপ করে মনে আছে কিনা। আমরা কিভাবে চিনবো যে এটা ফিলামেন্ট, এটা স্ট্যাপল? স্যার ফিলামেন্ট অনেক লম্বা হয়, স্ট্যাপল অনেক শর্ট হয়। ফিলামেন্টটা লম্বা হয়, কন্টিনিউয়াস লেন্থ, রাইট, আর স্ট্যাপলটা হচ্ছে শর্ট লেন্থ। তো স্ট্যাপল বানাইতে হইলেও কিন্তু আমাদের ফিলামেন্টটাকে বানিয়ে নিতে হয়, ফিলামেন্ট বানিয়ে তারপর এটাকে কাটতে হয়। আর কাটার মেশিনটা হচ্ছে তোমার অনেকটা ওই যে এক্সস্ট ফ্যানের মতো, যার মধ্যে এক্সস্ট ফ্যানের পাখার জায়গায় খালি একটা ব্লেড থাকে, এই ব্লেডটা ঘুরতে থাকে। আর একটা নির্দিষ্ট মানে ব্লেডটা তো তোমার সবসময় একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর একটা পয়েন্টে আসে, তাই না? তো ওই পয়েন্টে যদি আমরা একটা নির্দিষ্ট স্পিডে ফাইবার বা ফিলামেন্টটাকে পাস করতে থাকি তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট লেন্থ পর পর এটা কাটতে থাকে। সো স্ট্যাপল ফাইবার তৈরি হয়েছে। আচ্ছা, তো মেল্ট স্পিনিং প্রসেস আগের সেকেন্ড চ্যাপ্টারে আমরা যে প্রসেসটা পড়ছিলাম সেইটাই মোটামুটি, জাস্ট এখানে র ম্যাটেরিয়ালটা চেঞ্জ। ওইখানে আমরা জেনারেলি দেখছিলাম, এখানে জাস্ট প্রোপিলিন বা ইথিলিন যেটাই নেই সেই র ম্যাটেরিয়ালটাকে জাস্ট দিয়ে দিব। স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার আমি মানে যেদিন আপনার গত লাস্ট ক্লাস আপনাকে স্যার আস্ক করছিলাম যে স্যার যে আপনি বলছিলাম স্যার যে মেল যখন আমরা স্পিনিং জিনিসটা যখন আমরা ডিসক্রাইব করবো আপনাকে জিজ্ঞাসা করছিলাম আমরা কি পরীক্ষা যদি আসে কোনো কোশ্চেন আসে তাহলে কি আমরা লেখার সময় কি জাস্ট এখানে যেভাবে দেওয়া সেটা জাস্ট ব্রিফলি বলে দেবো না এক্সপ্লেন করে লিখবো? তো আপনি বলছিলেন যে এক্সপ্লেন করে লিখতে হবে, যে সেকেন্ড চ্যাপ্টার যেভাবে শিখছি ওখান থেকে নিয়ে আর কি লিখতে হবে। তো স্যার আমি একটা জিনিস তখন কি জিজ্ঞাসা করি না, বাট প্রত্যেকটা ফাইবারের জন্য বা প্রত্যেকটা পলিমারের জন্য তো স্যার টেম্পারেচার ডিফারেন্ট, স্যার তারপরে তার প্রপার্টিজ ডিফারেন্ট। তো স্যার প্রত্যেকটার জন্য কি স্যার একই প্রসেস হবে কি কোনো ডিফারেন্স থাকবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তোমার কোশ্চেনটা। আমি যেটা বলছি যে তোমার প্যারামিটার যেগুলো চেঞ্জ হবে সেই ইয়াগুলা এখান থেকে নিতে হবে। যেমন এখানে আমি অলরেডি এই চ্যাপ্টারে বা আগের চ্যাপ্টারে এই যে বলে দিছি কিন্তু 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস মেল্টিং পয়েন্ট, তাই না?
সো তুমি ওইখানে যখন লিখবা প্রসেসটা সেম থাকবে। প্রসেস বলতে হচ্ছে তুমি যে ফার্স্টে ইয়াতে দিলা, একটা কন্টেইনারে দিলা, সেখানে হিটিং প্লেট আছে, সেটাতে হিট হইলো, তারপর একটা ফিল্টার আছে যেখান থেকে ফিল্টার হইলো, তারপরে স্পিনারেট দিয়ে বের হয়ে আসলো, ঠান্ডা বাতাস দিয়ে আমরা সলিডিফাই করলাম। এই প্রসেসটা তোমার সেম থাকবে সব ফাইবারের ক্ষেত্রে, জাস্ট প্যারামিটার গুলো চেঞ্জ হবে। যেমন ওইখানে তুমি মেল্টিং টেম্পারেচারটা জি স্যার, দিয়ে দিবা। আবার অনেক সময় স্যার মেল্ট স্পিনিং এর ক্ষেত্রে কিছু কিছু মানে ক্যাটালিস্ট টাইপের কিছু একটা মিক্স করে তারপরে স্যার মেল্ট করতে হয়। মেল্ট করতে হয়, হ্যাঁ, সেটা এখানে লেখা আছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ক্যাটালিস্ট, এখানে ক্ষেত্রে ক্যাটালিস্ট কোনটা স্যার এটার ক্ষেত্রে? এখানে কোনো ক্যাটালিস্ট আছে না নাই স্যার? এখানে তোমার যে কি কনফিউজ ছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে পলিমারাইজেশনের ক্ষেত্রে ক্যাটালিস্ট দেওয়া আছে, জিগলার টাইপ ক্যাটালিস্ট, যেটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, অ্যালুমিনিয়াম, এখানে সবই দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, জি স্যার। সো মানে তোমার হচ্ছে ওইটা জাস্ট মাথায় রাখবা অ্যাজ এ কি বলবো, অ্যাজ এ ফ্লো চার্ট, যে এইটার পর এটা আসতেছে, আর কন্ডিশন গুলো তুমি দিবা হচ্ছে এখান থেকে। জি স্যার, মানে জাস্ট নামগুলা জাস্ট ওখানে বসাই দিলে স্যার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা যদি আমি বারবার দিতে যাই তাহলে টাইম নষ্ট হবে শুধু শুধু, কারণ প্রসেস হচ্ছে সব সেম। ওকে, তো ফিলামেন্টার স্ট্যাপল আমরা এইভাবে বানাইতে পারি। এরপরে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখার চেষ্টা করব, ফিজিক্যাল, কেমিক্যাল এবং থার্মাল। এটার স্ট্রাকচারটা নরমালি অন্যান্য ফাইবার যেরকম সেরকমই হয়, খুব ইয়া না। কালারলেস একটা ফিলামেন্ট হয়, অর্থাৎ হচ্ছে কিছুটা স্বচ্ছ টাইপের একটা ফিলামেন্ট হয়। আর এইটাকে আমরা রাউন্ড ক্রস সেকশনই নরমালি বানাই, বাট আমরা আমাদের ইচ্ছা মতো ভ্যারাইটি অফ ক্রস সেকশন দিতে পারি। কিভাবে? ওই যে স্পিনারেটের হোলের শেপকে চেঞ্জ করে করে। ডায়ামিটার নরমালি তোমার 0.02 থেকে 0.5 মিলিমিটারের মধ্যে উঠানামা করে। আচ্ছা, তো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আমরা দেখি, টেনজাইল স্ট্রেংথ নরমালি তোমার একটা মনোফিলামেন্টের স্ট্রেংথ হয় হচ্ছে 26.5 থেকে 44.1 সিএন পার টেক্স। এটা হচ্ছে সেন্টিনিউটন পার টেক্স, অথবা 3 থেকে 5 গ্রাম পার ডিনিয়ার, এটাও হইতে পারে। সেম জিনিস, জাস্ট ডিফারেন্ট একক, ডিফারেন্ট ইউনিট। টেনজাইল স্ট্রেংথ 2400 থেকে 4200 কেজি পার সেন্টিমিটার এরকম হইতে পারে। আর ইয়ার্নের ক্ষেত্রে, সরি এটা চলে গেছে, আচ্ছা থার্মালে চলে আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইয়ার্নের ক্ষেত্রে তোমার ফিলামেন্টের তুলনায় স্ট্রেংথটা বেটার হয়। ফিলামেন্টের স্ট্রেংথ আমরা যেখানে দেখতে পাচ্ছি 26, ইয়ার্নের ক্ষেত্রে 80 মতো। কারণ কি, ইয়ার্নে আসলে অনেকগুলো ফিলামেন্ট একসাথে টুইস্ট করে একটা সুতা বানানো হয় বা জড়ানো থাকে। সো ইয়ার্নের স্ট্রেংথ স্বাভাবিকভাবে একটু বেশি হবে, কারণ এখানে একটা ফিলামেন্ট যে স্ট্রেংথ দিচ্ছে এটা মাল্টিপল ফিলামেন্ট, সো স্ট্রেংথ একটু বেশি হবে। স্পেশাল পারপাজে 115 সিএন পার টেক্স পর্যন্ত তৈরি করা যায়। ইলংগেশন এট ব্রেক হচ্ছে 15 থেকে 25%, আর মাল্টি ফিলামেন্টের ক্ষেত্রে 20 থেকে 30%। এটা হচ্ছে মনোফিলামেন্ট, এটা মাল্টি ফিলামেন্ট। মনোফিলামেন্টের ক্ষেত্রে যেহেতু একটা ফিলামেন্ট, সেহেতু তোমার 25% লম্বা করলেই এটা ছিঁড়ে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়। আর মাল্টি ফিলামেন্টের ক্ষেত্রে আরেকটু বেশি যায়, কারণ হচ্ছে এখানে অনেকে একসাথে স্ট্রেংথ শো করতে পারে। ইলাস্টিক প্রপার্টি, এই ফাইবারটার ইলাস্টিক প্রপার্টি মোটামুটি ভাবে ভালো। 90% রিকভারি দেখায় 10% ইলংগেশন করলে। মানে হচ্ছে 1 মিটার লেন্থের একটা ফিলামেন্টকে তুমি যদি 1.1 মিটার পর্যন্ত লম্বা করো, সেটা হচ্ছে কত, 90% রিকভারি দেখাবে। অর্থাৎ এইখানে ফোর্সটা যখন তুমি ছেড়ে দিবা, তুমি তো এটাকে টান দিলে লম্বা হবে, তাই না? এই টানটা যখন উঠায় নিবা, ছেড়ে দিবা, তখন এটা আবার ব্যাক করবে কত, 90% পর্যন্ত ব্যাক করবে, 10% ডিফর্মেশন হবে। অর্থাৎ আগে 1 মিটার হইলে এখন লম্বা হবে কত, 1.01 মিটার, মানে 10% ডিফর্মেশন হইল। 5% ইলংগেশনে রিকভারিটা আরেকটু বেশি, 95% পর্যন্ত হয়। আর লো টেনডেন্সিটি ফিলামেন্ট 95% ইমিডিয়েট রিকভারি ফ্রম 50% এক্সটেনশন। মানে তুমি হচ্ছে 50% যদি এক্সটেন্ড করো, এটা 95% রিকভারি দেখাবে যখন হচ্ছে লো টেনডেন্সিটি ফিলামেন্ট, অর্থাৎ যেটা তোমার ইয়া কম আর কি, মানে ওইরকম রিজিড না, যেটা হচ্ছে বেশি ফ্লেক্সিবল, টেনডেন্সিটিটা লো, সেটা হচ্ছে
অনেক ভালো পরিমাণ এক্সটেনশন দেখাবে আর কি। তো অন্যান্য ফাইবারের সাথে যদি আমরা তুলনা করি, পলিস্টারের ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে 2% এক্সটেনশনে হচ্ছে 97% রিকভারি, অর্থাৎ মাত্র 2% এক্সটেনশন যদি করো তাইলে সে 95% বা 97% রিকভার করে, যেখানে তুমি এখানে 5% ইলংগেশনেও 95% রিকভার করে। তাইলে কোনটা রিকভারি বেটার, পলিস্টার নাকি পলিপ্রোপিলিন? পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন বেটার, কারণ সে বেশিটাই না, তুমি বেশি রিকভার করতে পারতেছো। ওকে, এরপরে আছে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স। ক্রিপটা আমরা সবাই জানি যে কোনো একটা ফাইবারের উপর যদি আমরা দীর্ঘ সময় একটা লোড ঝুলায় রাখি তাইলে তার যে একটা ডিফরমেশন হয় সেটাকেই আমরা বলি হচ্ছে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স। তো নরমালি দেখা যায় যে যদি আমরা এই 13.2 সেন্টিনিউটন পার টেক্স অথবা 1.5 গ্রাম পার ডেনিয়ার 16 ঘন্টা যাবত যদি একটা ফাইবারের উপর দিয়ে রাখি তাইলে সেটা 0.5% ডিফরমেশন হয়। সো এটার ক্রিপ ক্যারেক্টারিস্টিক্সও মোটামুটি আছে। স্পেসিফিক গ্র্যাভিটি এটা হচ্ছে ইয়ার সাথে সম্পর্কিত, মলিকুলার ওয়েটের সাথে। যেটার ক্রিস্টালাইনিটি বেশি সেটার স্পেসিফিক গ্র্যাভিটিও বেশি হয়, অ্যামরফাসের কম। ময়েশ্চারের ইফেক্ট তেমন বেশি নাই, নরমাল ফাইবারগুলোর মতোই ময়েশ্চারের ইফেক্ট ইনসিগনিফিকেন্ট, অত বেশি না। তো এরপর আমরা কয়েকটা ছবি দিচ্ছি এখানে, যেটা দিয়ে বিভিন্ন ফাইবারের মধ্যে কিছু কম্পারিজন দেখাইছি, কারণ আমরা তো অনেক ফাইবারই পড়লাম। তো এগুলার মধ্যে আসলে কোনটা কোন প্রপার্টির জন্য বেটার সেটা আসলে আমরা বোঝার জন্য এই ছবিগুলো খুব সহজে ইউজ করতে পারি। যেমন একটু আগে যেটা দেখলাম যে ইলংগেশন আর ইলাস্টিক রিকভারি, এই দুইটার সাথে যদি আমরা সম্পর্কে মানে কোরিলেশন দেখাই, দেখা যাচ্ছে প্রোপিলিনটা সবার উপরে, এরপরে নাইলন, এরপরে উল, এরপরে পলিস্টার, এরপরে কটন, এরপরে ভিসকস। তো এই ছবিটা যদি আমরা ব্যাখ্যা করি বা ব্যাখ্যা করতে বলি তাইলে দেখা যাবে যে সাপোজ আমরা 20% এক্সটেনশনের কথা বলতেছি, অর্থাৎ 1 মিটারের একটা ফাইবারকে আমরা 1.2 মিটার বানাইছি, তাই না, লম্বা করছি। এখন এটাকে আমরা ছেড়ে দিব, ছেড়ে দিলে কোন ফাইবারটার কি অবস্থা হবে? পলিপ্রোপিলিনটা কি করবে, সে 80% উপরে রিকভার করতে পারবে, ইলাস্টিক রিকভারি হবে কত, 80% উপর। নাইলনের ক্ষেত্রে 80% নিচে, উলের ক্ষেত্রে 60%, পলিস্টারের ক্ষেত্রে আরো কম। কটন তো এই পর্যন্ত যাই না, কারণ কটন হচ্ছে তোমার এই 7% পর্যন্ত লম্বা করার পর এটা এখান থেকে ছিঁড়ে গেছে। সো এইটার আর কোনো রেজাল্ট এখানে আসে নাই। সিমিলারলি ভিসকসেরও কোনো রেজাল্ট এখানে আসেনি। সো আমরা দেখতে পাচ্ছি যে সবচাইতে হাইয়েস্ট রিকভারি কার, প্রোপিলিনের। তো প্রোপিলিনের ইলাস্টিক রিকভারিটা বেটার সব ফাইবারের তুলনায়। বেন্ডিং রিকভারিটা হচ্ছে যখন একটা ফাইবারকে আমরা নিব, এরকম সোজা একটা ফাইবারকে যখন আমরা এরকম বাঁকাবো, বেন্ড করে একটা লোড দিয়ে রাখবো, ধরো উপরে আমরা এই 2 গ্রাম বা 3 গ্রাম এরকম একটা লোড দিয়ে রাখলাম এক ডেনিয়ার একটা ফাইবার বা ফিলামেন্টের উপরে, দিয়ে এটাকে উঠায় নিব। লোডটা উঠাইলে কি হবে, এই ফাইবারটা কিন্তু বেন্ডিং অবস্থা থেকে একটু রিকভার করার চেষ্টা করবে, তাই না? সে আইদার এরকম সোজা হয়ে যাবে, অথবা এরকম একটা অ্যাঙ্গেলের সৃষ্টি করবে, অথবা এরকম একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করবে, অথবা এরকম একটা অ্যাঙ্গেল সৃষ্টি করবে। মানে হচ্ছে সে কতটুকু রিকভার করতে পারতেছে। এই যে তার 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল যখন সে বেন্ডিং ভাঁজ করা ছিল, তখন তার অ্যাঙ্গেলটা কত, এরকম 0 ডিগ্রি, তাই না? তো এইটা যতটা উঠবে তত অ্যাঙ্গেল বাড়তে থাকবে। তো তোমরা টিটিকিউসি তে এরকম একটা টেস্ট করবা, বেন্ডিং রিকভারি টেস্ট, তখন এটা আরো ডিটেইলসে ভালো বুঝতে পারবা যে আমরা অ্যাঙ্গেল দিয়ে কিভাবে বুঝতে পারি যে কোনটা রিকভারি ভালো। তো এখানে জাস্ট দুইটা ফাইবারের মধ্যে কম্পারিজন দেখানো হয়েছে। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে নাইলনের রিকভারি প্রোপিলিনের থেকে ভালো, অর্থাৎ ইলাস্টিক রিকভারির ক্ষেত্রে তোমার এই ইয়ারটা ভালো, প্রোপিলিন ভালো, বেটার দেন নাইলন। বাট ইন কেস অফ বেন্ডিং রিকভারি, নাইলন শোজ বেটার ক্যারেক্টারিস্টিক্স বা বেটার প্রপার্টি, বেটার রেজাল্ট। কারণ 3 গ্রাম লোড যদি আমরা দিয়ে রাখি কিছুক্ষণ এবং এইটাকে যদি উঠে আনি, তাহলে দেখা যায় যে নাইলন কতটুকু, 80%, অলমোস্ট 80% এর মতো রিকভার করে। অন দি আদার হ্যান্ড প্রোপিলিন মাত্র 40% রিকভার করে, অর্ধেক। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে
আমরা ফ্রিকশনের একটা দেখাইছি, ফ্রিকশনের সম্পর্ক। মানে হচ্ছে একটা সারফেসকে যখন আমরা আরেকটা সারফেসের উপর দিয়ে টানি বা ঠেলি, সাপোজ এই একটা সারফেস এ যেটা হচ্ছে স্টেশনারি, আর এইদিকে একটা সারফেস হচ্ছে বি যেটাকে আমরা এইদিকে ফোর্সফুলি টানতেছি বা এইদিকে ধাক্কা দিচ্ছি, তাইলে কি হবে, এই যে দুইটা সারফেসের যে ইন্টারফেস মাঝখানের যে অংশটা, এখানে কিন্তু একটা ফ্রিকশনের সৃষ্টি হবে, তাই না? যদি এটা খুব ভারী হয় তুমি সহজে এটাকে ঠেলতে অনেক বেশি পাওয়ার লাগবে, অনেক বেশি শক্তি লাগবে। আর যদি এটা অনেক হালকা হয় তাহলে অত বেশি শক্তি লাগবে না। সিমিলারলি এই সারফেস গুলো যদি রাফ হয় বা সারফেসে যদি কোনো টেক্সচার থাকে, এটা যদি স্মুথ না হয়, স্লিপারি না হয়, তাহলে টানতে তোমার বেশি কষ্ট হবে। আবার অন দি আদার হ্যান্ড সারফেস গুলো যদি স্মুথ হয় তাহলে তোমার ঠেলতে খুব বেশি ফোর্স লাগবে না, এটার পরিমাণ কমে যাবে। তো এই যে ফোর্সটা লাগতেছে এইটাকে আমরা কাউন্টার প্রেসার বা প্রতি সেন্টিমিটার স্কয়ারে কত গ্রাম আমরা ফোর্স বা কত গ্রাম লোড ক্রিয়েট করতেছি সেইটা দিয়ে প্রকাশ করতেছি। অর্থাৎ এইখানে যখন আমি একটা ফোর্স দিচ্ছি, এই ইন্টারফেসটার পার সেন্টিমিটারে কত গ্রাম লোড কাজ করতেছে বা কত গ্রাম বল কাজ করতেছে সেটা আমরা মাপতেছি। তো এই ফ্রিকশনের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। তুমি যখন এই ফিলামেন্ট গুলো দিয়ে বা ফাইবার গুলো দিয়ে সুতা বানাবা, তার এই ফ্রিকশন কোএফিসিয়েন্ট যত বেশি হবে, সুতার স্ট্রেংথ তত বেশি হবে, সুতার ফাইবার গুলো পরস্পরকে ধরে রাখার প্রবণতা তত বেশি হবে। সো এইটা বোঝাটা আমাদের জরুরি যে কোন ফাইবারের ইয়াটা সবচেয়ে বেশি। তো প্রোপিলিন, নাইলন, পলিস্টার এখানে আমরা কম্পেয়ার করছি। তো দেখা যাচ্ছে যে প্রোপিলিন নরমাল অবস্থায় যেটা, তার ফ্রিকশন কোএফিসিয়েন্ট অনেক বেশি। যখন কাউন্টার প্রেসার হচ্ছে 2 গ্রাম পার সেন্টিমিটার, অর্থাৎ খুব বেশি বল দিচ্ছি না, তখন তার ফ্রিকশন অলমোস্ট 65% বা 70%-এর কাছাকাছি। যখন আমরা আরেকটু বেশি বল দিচ্ছি, অর্থাৎ 4 গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার অ্যাপ্লাই করতেছি, তখন তারটা হচ্ছে 55। যখন 8 অ্যাপ্লাই করতেছি তখন তারটা হচ্ছে 45 বা 50-এর কাছাকাছি। তো এরকম দেখা যাচ্ছে। এখন এইটাতে যদি আমরা অয়েলিং করি বা তেল দিয়ে কোনো ফিনিশিং করি ফাইবারটার উপরে, তাইলে কি স্লিপারিনেস বেড়ে যাবে না? তার স্লিপ হওয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। স্লিপ হইলে কি আমাদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট কমে যাবে। তো স্বাভাবিকভাবে এখানে দেখা যাচ্ছে যে নরমাল অবস্থায় 2 গ্রাম লোডে আমাদের ফ্রিকশন হয়েছে কত, 60%-এর উপরে, আর তেল দেওয়া অবস্থায় 50%। সো এখানে ফ্রিকশন কমে গেছে অনেক। অপরদিকে তোমার নাইলন, পলিস্টার এগুলো আরো কম দেখাচ্ছে। তো এই গ্রাফগুলা কি বোঝা গেছে মোটামুটি? পরীক্ষা আসলে ব্যাখ্যা করতে পারবা না? হ্যালো, জি স্যার, বোঝা গেছে। আচ্ছা। এরপরে থার্মাল কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। থার্মাল প্রপার্টি বলতে নরমালি মেল্টিং পয়েন্ট, সফেনিং পয়েন্ট, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, আয়রনিং টেম্পারেচার এগুলা। তো এখানে দেখা যায় যে মেল্টিং পয়েন্ট যেহেতু 160 170, সো সফেনিং পয়েন্টটা কাছাকাছি থাকে 150-এর আশেপাশে আর কি। ইফেক্ট অফ লো টেম্পারেচার, অর্থাৎ লো টেম্পারেচারে সে কেমন আচরণ করে। ইফেক্ট অফ হাই টেম্পারেচারে ফাইবারটা কেমন আচরণ করে। নরমালি দেখা যায় যে কোনো কিছুই টেম্পারেচার যত লো করা হয় তার ফ্লেক্সিবিলিটি তত কমতে থাকে। চিন্তা করো পানি এবং বরফের কথা। পানিটা যখন লো টেম্পারেচারে যাইতে যাইতে বরফ হয়ে যায়, তখন কিন্তু সে রিজিড হয়ে যায়, তাই না, শক্ত হয়ে যায়, তখন তার ফ্লেক্সিবিলিটি একদমই থাকে না। সো ফাইবারগুলোর ক্ষেত্রে এরকম, যত লো টেম্পারেচারে যাওয়া যায় তত ফ্লেক্সিবিলিটি কমতে থাকে, যত হাই টেম্পারেচারে যাওয়া যায় ফ্লেক্সিবিলিটি তত বাড়তে থাকে। এইটার কারণ হচ্ছে ফাইবারগুলোর মধ্যে যে ক্রস লিঙ্কিং গুলো থাকে, অর্থাৎ পলিমার চেইন গুলো যে পরস্পরের সাথে এরকম বন্ডিং করে থাকে পাশাপাশি, আমরা যত হাই টেম্পারেচার দিব তত হচ্ছে এই বন্ড গুলা ভাঙতে থাকবে, তাই না? সো বন্ড গুলা ভাঙলে যেটা হয়, এই পলিমার চেইন গুলোর মুভমেন্ট করার পটেনশিয়ালিটি বেড়ে যায়, অর্থাৎ সে হচ্ছে খুব সহজেই ফ্লেক্সিবিলি নাড়াচাড়া করতে পারে। তো তার মুভমেন্ট বেশি হইলে ফ্লেক্সিবল হয় ফাইবারটা আলটিমেটলি। সো দ্যাটস ওয়াই হাই টেম্পারেচার কজেস হাই ফ্লেক্সিবিলিটি।
আর লো টেম্পারেচারে ফ্লেক্সিবিলিটি কম থাকে। বাট পলিইথিলিন বা পলিপ্রোপিলিনের ক্ষেত্রে, এটা প্রোপিলিন হবে, সরি ইথিলিন লিখে ফেলছি আমি ভুলে, পলিপ্রোপিলিনের ফ্লেক্সিবিলিটি 70 ডিগ্রি বা তার কমেও অনেক ভালো দেখা যায়। মানে নর্মালি যেখানে ফ্লেক্সিবিলিটি কমে যাওয়ার কথা, বাট লো টেম্পারেচারও ফ্লেক্সিবিলিটি এক্সিলেন্ট, মোটামুটি প্র্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি আমাদের যেটা দরকার সেটা মোটামুটি শো করে। ইফেক্ট অফ হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার বেশি যদি আবার টেম্পারেচার দেই তাহলে মেকানিক্যাল প্রপার্টি ডিগ্রেড করবে। কারণ কি, এই যে বন্ডিং ভেঙে যাওয়া মানে কি, তার স্ট্রেংথ কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? আগের মতো আর স্ট্রেংথ নাই। সো স্ট্রেংথ কমে গেলে তার মেকানিক্যাল প্রপার্টি ডিগ্রেড করবে। সো এত বেশি হাই টেম্পারেচারে রাখা যাবে না। শ্রিঙ্কেজ হয়ে যাওয়া মানে হচ্ছে কোনো কিছুর কুঁচকে যাওয়ার ক্ষমতা। আমরা যখন একটা পলিথিনের ব্যাগকে যদি তুমি আগুনের সামনে ধরো, দেখবা এটা হচ্ছে তোমার মেল্টিং হওয়ার আগে এটা হচ্ছে কুঁচকে যায়, ভেতরের দিকে ঢুকে যায়, মানে খেপে যায়, শ্রিঙ্ক হয়ে যায়, ছোট হয়ে যায়। তো এটা হচ্ছে শ্রিঙ্কিং প্রপার্টি। তো নর্মালি পলিপ্রোপিলিনের ক্ষেত্রে দেখা যায় বয়লিং ওয়াটারে যদি আমরা রাখি 20 মিনিটস, 15% পর্যন্ত সে শ্রিঙ্ক করতে পারে, অর্থাৎ সে ছোট হয়ে যেতে পারে। তো তাইলে আমরা যখন এটা দিয়ে কোনো কাপড় বানাবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই শ্রিঙ্কিংটা কিন্তু হবে। সো আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কাপড়টাকে ধুইতে যাই গরম পানি দিয়ে, তাইলে দেখা যাবে যে কাপড়টা এরকম 15% পর্যন্ত শ্রিঙ্ক করে যেতে পারে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। ফ্লেমেবিলিটি, এটা কত তাড়াতাড়ি ফ্লেমে এক্সপ্লোজ করলে কত তাড়াতাড়ি মানে কি আচরণ দেখায়। এটা খুব বেশিক্ষণ ধরে রাখলে মেল্ট হয়ে যায়, গলে যায়, অথবা ড্র অ্যাওয়ে, অর্থাৎ যেটা বললাম যে ভেতরের দিকে ঢুকে যায় বা কুঁচকে যায়। থার্মাল কন্ডাক্টিভিটি এটার বেশ ভালো। এয়ার এর থার্মাল কন্ডাক্টিভিটি যেখানে 1, এটার থার্মাল কন্ডাক্টিভিটি 6, অর্থাৎ হচ্ছে 6 গুণ বেশি থার্মালি কন্ডাক্টিভ, অর্থাৎ টেম্পারেচার এটা দিয়ে পাস করে 6 গুণ বেশি। সানলাইটের ইফেক্ট, যদি পলিথিলিনের মতোই যদি আমরা অক্সিজেনে অনেকক্ষণ রেখে দেই এটা অক্সিডাইজড হয় এবং এটা ডিসকালার্ড হয়ে যায়, প্রপার্টি গুলো কিছুটা ডিটারিওরেট করে। সো দীর্ঘক্ষণ সানলাইটে রাখা যাবে না। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টি, অ্যালকাইল অর্গানিক সলভেন্ট ইনসেক্ট এগুলোর প্রতি বেশ ভালো রকম রেজিস্ট্যান্ট শো করে। সো এগুলোর তেমন কোনো ইফেক্ট নেই। আচ্ছা, এই প্রপার্টি গুলো যে আমরা পড়তেছি, ফিজিক্যাল, কেমিক্যাল, থার্মাল, এই প্রপার্টি গুলো যে আমরা পড়তেছি, তাই না, এইটার আসলে উদ্দেশ্যটা কি? এইটার এন্ড ইউজ যখন একজন কাস্টমার করবে, সাপোজ এই ফাইবারটা দিয়ে সে একটা টি শার্ট কিনছে, এই ফাইবারটা দিয়ে বানানো, ধরো 50% কটন আর হচ্ছে 50% পলিইথিলিন আছে, এরকম একটা সে টি শার্ট কিনছে, বা পলিপ্রোপিলিন আছে। তো আমরা কি কেউ খেয়াল করছি যে যে কোনো কাপড়ের মধ্যে কিন্তু একটা কেয়ার লেভেল থাকে? কেয়ার লেভেল মানে একটা এরকম কাগজের মতো আটকানো থাকে, যার মধ্যে অনেক ধরনের সাইন, অনেক ধরনের ইনস্ট্রাকশন এরকম দেওয়া থাকে, দেখছো কি সবাই? হ্যাঁ স্যার। তো ওই কেয়ার লেভেল গুলাই হচ্ছে ইনস্ট্রাকশন, যে আমরা আসলে কি করতে পারবো কি করতে পারবো না। তো ওই ইনস্ট্রাকশন গুলো আসে হচ্ছে এই ফাইবারের প্রপার্টি গুলোর উপরে বেস করে, যে আমি এখানে কটন 100% কটন ফাইবার দিছি, সো কটনের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেইটার উপরে বেস করে আমি কি করতে পারবো কি করতে পারবো না সেটা ওইখানে দেওয়া থাকবে। তো এই এন্ড ইউজ গুলা জানার জন্য, কারণ কাস্টমার তো আর জানে না, যে কাস্টমার তো আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার না তোমার মতো, সে তো জানে না যে কোনটা কি করলে কি হবে, তাই না? সো তাকে বোঝানোর জন্য এই কেয়ার লেভেল গুলো দেওয়া থাকে। এবং কেয়ার লেভেল গুলা যদিও বাঙালি হিসেবে আমরা কেউ ফলো করি না, বাট বাইরের দেশগুলোতে এটার ইম্পর্টেন্স অনেক বেশি, যে ওরা কেয়ার লেভেল ফলো করে, এবং ফলো করে যদি কোনো সমস্যা পায়, যে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ যে 60 ডিগ্রি পর্যন্ত এটাকে আমি পানিতে ধুইতে পারবো বা টেম্পারেচারে নিতে পারবো, বাইরের একজন কাস্টমার দেখা গেছে 60 ডিগ্রিতে নিয়ে তার কাপড়টা নষ্ট হয়ে গেছে বা কোনো সামহাও কোনো প্রপার্টি ডিটারিওরেট করছে, সে সাথে সাথে এটা কমপ্লেইন করবে ব্র্যান্ডের কাছে, এবং ব্র্যান্ড এসে কমপ্লেইন করবে তোমার কাছে। সো এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা এই কেয়ার লেভেল গুলো দিয়ে থাকি, যাতে করে এই ধরনের কোনো প্রবলেম না হয়। এবং তার জন্য ইট ইজ ইম্পারেটিভ টু নো অ্যাবাউট দিস প্রপার্টিস। ফাইনালি ইলেকট্রিক্যাল প্রপার্টি, এটাও পলিইথিলিনে বলছিলাম যে এটা দিয়ে অনেক সময়
মানে ইলেকট্রিশিয়ানরা গ্লাভস তৈরি করে, বুট তৈরি করে, কারণ এটার ময়েশ্চার অ্যাবজর্পশন লো। আর যেখানে তোমার ময়েশ্চার লো থাকে সেখানে তোমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু কম থাকে, মানে ইলেকট্রিসিটি তেমন একটা ফ্লো করতে পারে না। সো এই কারণে সে খুব ভালো ইনসুলেটিং ম্যাটেরিয়াল, অর্থাৎ ইলেকট্রিসিটি এটার মধ্য দিয়ে পাস করতে পারে না। সো দ্যাটস ওয়াই তোমার কারেন্টের মিস্ত্রিরা দেখবা যে এই ধরনের গ্লাভস বা বুট এগুলো পরে পরে কাজ করে। আদার প্রপার্টিজ সেটা হচ্ছে ওয়াক্সিয়ার ফিল, অর্থাৎ একটু নরম নরম, মানে মোমের মতো ফিল দেয়। ফেব্রিকের প্লেজার খুব সুন্দর হয়, মানে ধরতে খুব আরাম, এরকম ফিল দেয় আর কি। কিছু ইউজ দেওয়া আছে আদার দেন টেক্সটাইলস, এটা অনেক কিছুতে ইউজ করা যায়। রোপ, তারপরে চেয়ার, শিট, ব্যাগ, প্লাস্টিক, পাইপ, কানেক্টর, গ্লাভস, ক্লথিং, ফিল্টার পেপার, এয়ার, গ্যাস, লিকুইড, সব কিছুতেই অনেক কিছুতেই এখানে তৈরি করা যায়। এটা একটু নিজেরা দেখে নিও। ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্কেটের কন্ডিশনটা কি, এই ফাইবারের মার্কেটটা কেমন আসলে। তো এখানে ইউজের দিক থেকে দেখতে পাচ্ছি 35% টেক্সটাইল। মেডিকেলে বেশ কিছু ইউজ আছে, মেডিকেল ইকুইপমেন্ট গুলা যেমন হচ্ছে সিরিঞ্জ, তারপরে হচ্ছে পাইপ, ফ্লেক্সিবল কিছু পাইপ থাকে, তারপর হচ্ছে ওই যে স্যালাইনের প্যাকেট, এই জিনিসগুলো তৈরি করা হয় হচ্ছে তোমার এই পলিপ্রোপিলিন দিয়ে। এরপর অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যেমন হচ্ছে গাড়ির বিভিন্ন কোটিং পার্ট, কোটেড পার্ট, যেমন স্টিয়ারিং এর উপরে বিভিন্ন রকম কোটিং দেওয়া থাকে, অথবা অনেক সময় এইটা তোমার চাকা তৈরির সময়ও কিছু কিছু পলিইথিলিন মিশিয়ে দেওয়া হয়, খুব হাই রেজিস্ট্যান্ট বা হাই স্ট্রেংথের। এরপর প্যাকেজিং তো আছেই, অনেক প্যাকেট আমরা দেখতে পাই পলিপ্রোপিলিনের তৈরি। এরপর আদার্স অনেক ইউজ আছে। তো একটা মার্কেট স্টাডি যদি আমরা দেখি 2019 এর উপরে বেস করে, অর্থাৎ খুবই রিসেন্ট, ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হচ্ছে এশিয়া, অর্থাৎ এশিয়ার মার্কেটগুলোতে এটা নিয়ে অনেক বেশি কাজ হয়। আর কেনা বেচা সবচাইতে বেশি হয় হচ্ছে নর্থ আমেরিকা, লার্জেস্ট মার্কেট। অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে লেস দ্যান 8%, অর্থাৎ মোটামুটি 8% এর কাছাকাছি। অর্থাৎ প্রতি বছর এটার গ্রোথ হয় কত, 8%, ডিমান্ডে বেশি হয় 8% করে। তো মোটামুটি বেশ ভালোই। মার্কেটের ড্রাইভার গুলো কি কি, অর্থাৎ কি কারণে আমরা এই গ্রোথটা দেখতে পাচ্ছি, পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট গুলো কি কি। ফার্স্ট অফ অল গ্রিন পলিওলেফিন নিয়ে অনেক কাজ চলতেছে, মানে হচ্ছে পলিওলেফিন ফাইবার গুলোর ভেতরে বিভিন্ন রকম ন্যাচারাল সেলুলোজিক ফিলার ইউজ করা হচ্ছে, যেটা ইউজ করে এটাকে বায়োকম্পোজিট বা বায়োকম্পিটেবল বানানোর একটা প্রসেস বা রিসার্চ গবেষণা চলতেছে। তো এইটা হয়ে গেলে আমাদের জন্য অনেক ভালো, পরিবেশের জন্য অনেক ভালো। সো এইটা মানে গ্রোথ রেট বাড়ায় দেওয়ার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করতেছে। আর এশিয়া প্যাসিফিক হচ্ছে ডমিনেট করে গ্লোবাল মার্কেটকে। লার্জেস্ট কনজাম্পশন হচ্ছে ইন্ডিয়া, চায়না, এই কান্ট্রিগুলোতে। আর বিভিন্ন রকম কোম্পানি, কয়েকটা কোম্পানির নাম দেওয়া আছে এখানে, যারা হচ্ছে মেজর মাল্টিন্যাশনাল কোম্পানি যারা এই ফাইবার গুলো নিয়ে কাজ করে। অডিয়েন্স কারা, মানে ফাইবারের ইউজার কারা আসলে, যারা ম্যানুফ্যাকচারার তারা হচ্ছে এটাকে ইউজ করে, ডিস্ট্রিবিউটর বা ট্রেডাররা ফাইবারটাকে ডিস্ট্রিবিউট করে, রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গুলা বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ওয়ার্ক স্টাডি করার জন্য এটা ইউজ করে, ইনভেস্টররা আছে, র মেটেরিয়াল সাপ্লায়াররা আছে, ন্যাশনাল ল্যাবরেটরি আছে যারা এই ফাইবারটাকে বিভিন্ন কাজে ইউজ করতে পারে। ফাইনালি আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি যে এশিয়ান রিজিয়ন, এশিয়া, অস্ট্রেলিয়া, ওশেনিয়া রিজিয়ন যেটা, আর হচ্ছে নর্থ আমেরিকান রিজিয়ন, এখানে গ্রোথ রেট সবচাইতে হাই অ্যাকর্ডিং টু দ্য ফোরকাস্ট আপ টু 2024। আর এদিকে তোমার মিডল ইস্টে মিডিয়াম, আর এদিকে ইউরোপিয়ান অঞ্চলগুলোতে একটু কম। তো এই আর কি মোটামুটি এই চ্যাপ্টার ছিল। তো মোটামুটি বোঝা গেছে তো নাকি? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মনে হচ্ছে নাই। না স্যার, বোঝা গেছে স্যার। ওকে।
তো আর আরেকটা কথা যেটা আমরা বলছিলাম যে একটা প্রেজেন্টেশন নেওয়ার কথা, সাহেব স্যার অলরেডি নিয়ে নিছেন, এটা জানুয়ারিতে দিয়ে দিব আর কি, নেক্সট উইকে। তো ওইটা নিয়ে আমরা ওইখানে এমন একটা প্রেজেন্টেশন আমরা দেখবো যেটাতে রিসেন্ট কোনো একটা কাজ, যে কোনো একটা ফাইবারের, এতগুলো ফাইবার যে পড়লাম, ইলাস্টিকটা এখনো পড়ি নাই, ইলাস্টিকটা সামনে পড়বো, বা পলিওলেফিন, পলি অ্যাক্রাইলিক, পলিয়েস্টার, এগুলো নিয়ে রিসেন্ট যে কাজগুলো হচ্ছে এই রিলেটেড কোনো একটা পেপার আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। অথবা তোমার মাইক্রোপ্লাস্টিক পলিউশন, যেটা প্রায় প্রতিটা ফাইবারেরই আছে, যে ছোট ছোট প্লাস্টিক আকারে বের হয়ে যায় এবং এটা পানির সাথে মিশে পরিবেশের ক্ষতি করে, বা বাতাসের সাথে মিশে যায়, মাটির নিচে গিয়ে জমা হয়ে যায়, এই টাইপের কোনো রিসেন্ট কোনো স্টাডি দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। স্যার আমাদের পলিওলেফিনের এটার স্লাইডটা দিয়ে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, এটা স্লাইডটা অলরেডি এটা দিইনি এখনো। হ্যাঁ, এটা দিয়ে দিব। এটা আসলে মাঝখানে বেশ কিছুদিন বিজি এখনো যাচ্ছে আর কি, তো দেখা যাক, ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আর তোমাদের সিনিয়রদের তো আজকে থেকে পরীক্ষা শুরু হইলো, সো দেখা যাক আসলে কন্ডিশনটা কি হয়। তারপর হয়তোবা তোমাদেরও বা একটা একটা করে ব্যাচ করে নেওয়ার একটা মানে আসতে পারে যে আগের পরীক্ষা যা বাকি আছে, কারণ ক্লাস আমরা চালায় নিচ্ছি ওকে, বাট পরীক্ষাগুলো তো মানে বেশি দিন হয়ে গেলে আবার মনে থাকবে না, অনেক ধরনের ঝামেলা আছে। আর 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 করোনার পরিস্থিতিও ততটা ভালো না, সো একটু সাবধানে থেকো, কারণ নতুন একটা স্ট্রেন আসছে যতদূর জানি বা শুনছো হয়তোবা, যেটা অনেক বেশি দ্রুত ছড়ায়। ইউরোপে তো অলরেডি লকডাউন দিয়ে দিছে, আর আমাদের দেশে এখনো আসলে ওইরকম ইম্প্যাক্ট হয় নাই, হইতেও পারে, বলা যায় না। আমাদের দেশে আসছে স্যার, এখন ইমপ্যাক্ট হয়নি এরকম ভাবে। হ্যাঁ, সেটাই। যদি সাহেব মাদ্রাসা কিভাবে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে স্যার? একটা একটা করে ব্যাচ? আপাতত 42 যেহেতু বেশি দরকার, ওদের হচ্ছে সামনে অনেক বিসিএস পরীক্ষা আছে, বা তোমার কেউ যদি হায়ার স্টাডিজে যাইতে চায় বা চাকরি বাকরির একটা মানে ব্যাপার আছে, তো ওরা আর কি অ্যাপ্লিকেশন করছিল, তো সেটার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তো এইটা মূলত একটা টেস্ট বলা যেতে পারে, যে পরীক্ষা আসলে এইভাবে নেওয়া পসিবল কিনা, বা কি হয়, আল্লাহ না করুক খারাপ কিছু না হইলে মনে হয় সিদ্ধান্ত এরকম আসতেও পারে, যদি তোমরা চাও আর কি। এটা স্টুডেন্টদের থেকে আসতে হবে আর কি, কারণ রিস্কটা তো সবার, তাই না? ওইটা স্যার, বড় ভাইরা স্যার তো নিজেদের রিক্সে পরীক্ষা দিতেছে স্যার। এখন মনে করেন হ্যাঁ। এখন যদি 3টা বা 4টা ব্যাচে যদি স্যার 4টা আলাদা আলাদা সময় পরীক্ষা হয়, তার মানে কোঅর্ডিনেশনটা তো থাকে না স্যার আর কি। হ্যাঁ, কোঅর্ডিনেশন থাকে না, কিন্তু তোমার এইটা ছাড়া তো উপায়ও নেই, কারণ 600 স্টুডেন্ট যদি একবারে 600 স্টুডেন্ট হচ্ছে এক ব্যাচে, সো 4 6 24 2-3 হাজার স্টুডেন্ট যদি একবারে ঢুকে ভার্সিটিতে, তাহলে তো একটা মানে বিশাল রিস্কি একটা সিচুয়েশন। জি স্যার, ওইটাই আর কি। মানে এই অবস্থা আর কি স্যার, এক্সামের সিচুয়েশনটা নাই বললেই তো। হ্যাঁ, সেটাই। আর তোমাদের সিনিয়রদের যেভাবে নেওয়া হচ্ছে, ওদেরকে অনেক করে বসানো হবে, অর্থাৎ 80 জনের রুম গুলাতে 30 জন করে বসানো হবে, এরকম আর কি, মানে দূরে দূরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই বসানো হবে। সো তারপরেও দেখা যাক কি হয় আর কি। তো ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে বা কথাবার্তা না থাকলে আমরা শেষ করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ নেক্সট উইকে বা নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।